তো চলুন এখন আমি আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, এই ভদ্রলোকটাকে কতজন চিনেন না একটু হাত তুলুন তো। চিনেন না এখনো? তার মানে বেশিরভাগ লোক আমাকে চিনেন। সেই জন্য বেশিক্ষণ সময় নষ্ট করব না। নাম হচ্ছে প্রশান্ত সিনহা, শালবনীতে বাড়ি। আসতে স্যার, এবার প্রোগ্রাম একদম এয়ারপ্লেন মোডে পাঠিয়ে দিল। কেন কি বেশিক্ষণ সময় নেব না, সবারই খিদা পেয়েছে, আধা ঘন্টার মতন কথা বলে। তো চলুন, এখন অনেকজন অনেক কিছুই বলে গেলেন, আর আপনারা এতক্ষণ পেকে গেছেন, আর বেশি আপনাদেরকে পাকাবো, ঠিক কিনা বলুন? পেকে গেছেন তো সবাই? তো আমার থেকে কি শুনতে চান আপনারা? কিছু জানকারি এখনো অবধি পাননি, আরসিএম এর প্রতি জানবার ইচ্ছা এমনি কিছু আছে আপনাদের? বলুন কি আছে যেটা এখনো অবধি আপনারা জানতে পারেন? কি করে বিজনেসটাকে আগানো যায় স্যার? একবার মনিকুল স্যারের হাততালি এই জন্যে, কারণ কি এই দাঁড়িয়ে যে বললেন না, এর জন্যও কিন্তু ভিতরে কিছু চাই। কারণ আপনাদের ভিতরে কিছুজন আছেন হয় ভয় করছেন বা লজ্জা করছেন যে আমি দাঁড়িয়ে বললে কি ভাববে সবাই। তো এমনি ভাববেন না, লজ্জা আর ভয়কে সরিয়ে দিন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে যেটা এখনো অবধি ক্লিয়ার হয়নি বা কেউ আপনাদেরকে ক্লিয়ার করতে পারেননি, আপনারা দয়া করে সেই প্রশ্নটা আমাকে দিতে পারেন। কারো কোনো প্রশ্ন ভাবুন। স্যার, আমরা তো নতুন জয়েন করেছি, ডিটেলসটা স্যারেরা বলেছে, তবু আপনার থেকে আমরা আরো ভালোভাবে শুনতে চাই। আমার থেকে আরো ভালোভাবে শুনতে চাই, আপনারা যেহেতু সিনিয়র লেভেলে আছেন স্যার। একবার তাকে আর কারো কিছু প্রশ্ন? স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, আমি আমার পরিচয় দিয়ে আমি গভর্নমেন্টে করেছি। ভেরি গুড। আমার 32 বছর কর্মজীবন হয়ে গেল। ভেরি গুড। আমি আরসিএমে সঙ্গে যুক্ত হয়েছি 3 বছর। 3 বছর? 3 বছর। ঠিক। 3 বছর পুরো প্রোডাক্টগুলো গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত ব্যবহার করছি, চলছে। ঠিক। 3 মাস আমি ব্যবসাতে ঢুকেছি। আচ্ছা, 3 মাস ব্যবসাতে? 3 মাস ব্যবসায় ঢুকেছি। ঠিক, কিন্তু প্রোডাক্ট ব্যবহার করছেন 3 বছর? 3 বছর। ভেরি গুড। তাতে একটু ফিল করেছি যেটা, যে বাজারের সঙ্গে যেতে গেলে লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন একসঙ্গে যেতে গেলে একসময় লোকাল ট্রেন এক্সপ্রেস হয়ে যাবে, এক্সপ্রেস থেমে যাবে। সেই সিস্টেমটা যেতে গেলে বাজারের সঙ্গে কিছু তুলনা করতে হবে। ঠিক। সেই তুলনাটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রাইস। ঠিক। প্রথম যেটা হচ্ছে প্রাইস। এইবারে প্রশ্ন এসে যাচ্ছে, প্রতিটি প্রোডাক্টের বাজার থেকে দামটা বেশি। ঠিক। কারণ আছে, কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে ওই যে প্রোডাক্টগুলো কি হিসাবে মূল্য নির্ধারণ করা হয়? মানে আমাদের প্রোডাক্টের কিভাবে মূল্য নির্ধারণ করা হয়, যেটা বাজারের প্রোডাক্ট অনেক দাম কম। ঠিক। ভেরি, একদম ঠিক বলেছেন। মানে আপনার মূল কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি, হ্যাঁ, আর বাজারের প্রোডাক্টের দাম কম কম, তাই না? এটা হচ্ছে আপনার প্রশ্ন। আমার প্রধান প্রশ্ন এইটি বলবো। স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি একটা কোনো প্রোডাক্ট বলুন যার দাম আপনার ফিল হয়েছে যে আরসিএম এ বেশি আর বাজারে কম। বলে দিন একটা কোনো প্রোডাক্ট বলুন স্যার। একটা প্রোডাক্ট বলি, যেমন যেমন প্রশ্ন এসছে সেটা হচ্ছে যে আপনার ফরচুন তেল, ডাইসন তেল আছে এবং সেখানে আমাদের আরসিএমের তেল আছে। আরসিএমের তেল আমরা 5 লিটার পাচ্ছি, এটা হচ্ছে 1130 টাকায়। সেখানে ফরচুন তার প্যাকেট সাউন্ড দিচ্ছে 800 টাকায়। কেন? হ্যাঁ, একটা জিনিস হতে পারে যেটা, সেটা হচ্ছে তারও সার্টিফিকেট আছে, এরও সার্টিফিকেট আছে, কিন্তু এর তেলটার দামটা বেশি কেন? সেটা আমি শিখছি, এটা আমি পরীক্ষা নয়, প্রশ্ন নয়। আমি তো এই শিশু শ্রেণীর ছাত্র, অবশ্যই এইখানে শিশু শ্রেণীর ছাত্র, আমার শিক্ষা অনেক আছে, এখন বহুদিন শিখতে হবে।
আমি শিক্ষার জন্য প্রশ্ন করবো। একবার স্যারের জন্য মানে সত্যি কথা কি উনি একদম ভয়কে সরিয়ে দিয়ে খুব ভালো প্রশ্ন করেছে এবং আমার মনে হয় এখানে যতজন বসে আছেন তার ভিতরে মনে হয় 50% এর সেম প্রশ্ন বাট হয়তো লজ্জা সংকোচ ভয় কি জানি জিজ্ঞেস করলে কি ভাববে। তো রিয়েলি স্যার মানে আপনাকে আমি থ্যাঙ্কস দেব যে আপনি পাবলিকের প্রশ্নকে তুলে ধরেছেন। থ্যাংক ইউ স্যার। আর কারো কিছু প্রশ্ন যদি থাকে তো করতে পারেন। আছে দেখুন প্রোগ্রাম শেষ হয়ে যাবার পরে নতুন ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এইটা আবার বলবেন না যে হাই আমার এটা জানবার ছিল কই স্যার তো বললেন, বা আমার এই প্রশ্নটা ছিল কই স্যার তো বললেন। সেই জন্য এখন আপনাদের সুযোগ, আপনারা মন খুলে প্রশ্ন করতে পারেন। তাহলে আর কারো প্রশ্ন নেই? আমি আগে বাড়ি। তো সবার চেয়ে প্রথম প্রশ্ন স্যারেরই আমি নেব যে আমাদের প্রোডাক্টের দাম, আমাদের প্রোডাক্টের কতজন মানেন, কতজন মানছেন যে প্রোডাক্টের দাম বেশি? একটু হাত তুলুন বিনা ভয় ডর, বিনা ভয় ডর। তার মানে দেখা যাচ্ছে যে হয়তো এখানে 30-35 জন আছেন, 5-6 জন মানছেন প্রোডাক্টের দাম বেশি। ঠিক আচ্ছা, আমি একদম ছোট প্রশ্ন করব। যেমন স্যার হাত তুললেন, স্যারও মানছেন যে প্রোডাক্টের দাম বেশি, মানছেন। স্যার আপনি আমাকে প্রশ্নের উত্তর দিবেন কোন প্রোডাক্টের দাম কিসের উপরে নির্ভর করে? প্রোডাক্টের গুণগত মানের উপরে। স্যার আপনাকে প্রশ্ন, কোন জিনিসের দাম কিসের উপরে নির্ভর করে? একটু বলবেন। প্রাইস কিসের উপরে নির্ভর করে? কোয়ালিটির উপরে। তার মানে আপনাদের প্রশ্ন হচ্ছে যে দাম বেশি মানে প্রাইস বেশি, তাই না? তাহলে স্যার উত্তর দিলেন এই প্রাইসটা নির্ভর করে কোন জিনিসের কোয়ালিটির উপরে। ঠিক না ভুল? এখানে যতজন দাদারা আছেন তারা জামা পরে আছেন বা গেঞ্জি পরে আছেন বা টি শার্ট পরে আছেন। আপনারা যে জামা টি শার্ট পরে আছেন তার মূল্য হয়তো 500, 700, 1000, 1500, 2000 হবে। আচ্ছা, বাজারে কি 3000 টাকার জামা পাওয়া যায়? যত মা বোনেরা বসে আছেন তারা হয়তো 500, 700, 1000 টাকার শাড়ি হয়তো পরে আছেন। আচ্ছা, বাজারে কি 5000 টাকার শাড়ি পাওয়া যায়? মা বোনেদের থেকে একটু জবাবটা চাইবো, জোরে বলুন, পাওয়া যায় কি? আচ্ছা, 5000 এর শাড়ি আর 1000 টাকার শাড়ির তফাৎটা কি? হ্যাঁ বলুন একটু। কোয়ালিটি, তাই না? তার মানে কিছু জিনিসের দাম মানে বাজারের প্রত্যেক জিনিসের দাম নির্ভর করে কোয়ালিটির উপরে। আপনি যদি সিঙ্গাপুরি কলা কিনতে যান তার দাম আলাদা, আবার যদি আপনি পচা কলা কিনতে যান, ভালো আপেল কিনতে যান তার দাম আলাদা, আর পচা আপেল কিনতে যান, ঠিক না ভুল? ভালো আলু কিনুন তার দাম আলাদা, পচা আলু কিনুন তার দাম আলাদা। তার মানে পুরো মার্কেটটা নির্ভর করে কোয়ালিটির উপরে প্রাইস। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার একটা উদাহরণ দিলেন তেল। এবার আমার প্রশ্ন স্যারকে, আমি মানছি আমার তেলের দাম বেশি, উনি যে একটা এক্সাম্পল দিলেন যে ফরচুন তেল, সবার প্রথমে আমার স্যারকে প্রশ্ন যে স্যার ফরচুন তেলে অরিজিনাল কত আছে এটা আপনি আমাকে বলুন। আপনার ফরচুন তেল যেটা আপনি বললেন 800 টাকায় 5 লিটার, তাতে অরিজিনাল কত আছে সেটা আপনি বলুন। স্যার বলতে পারবেন?
স্যারকে প্রশ্ন। না, আমাদের এখানে এই মুহূর্তে মূল্য আছে না, তবে দামটাই থেকে যে মানে স্যার এই মুহূর্তে বলতে পারছেন না, তার মানে দেখুন এই যে তেল আপনি স্যার বলছেন 800 টাকা, আমি আপনাকে বলছি 700 টাকাতেও বাজারে 5 লিটার তেল পাবেন। কত টাকায়? 800 নয়, 700 টাকাতে। বাট প্রশ্ন হচ্ছে যে আপনি 700 টাকার 5 লিটার তেল ব্যবহার করবেন না 1100 টাকার লিটার 5 লিটার তেল ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো নির্ভর করছে, উত্তরটা আপনার কাছেই আছে যে আপনার পকেটে যদি পয়সা থাকে তো আপনি 1100 কিনবেন, আর যদি পকেটে না থাকে তো 700-800 কিনবেন। কিন্তু কোয়ালিটির অন্তর আছে। যেটা 800 টাকার তেল তার কোয়ালিটি আলাদা, যেটা 1100 টাকার তেল তার কোয়ালিটি আলাদা। এবার আপনি এই শরীরটাকে ভালো কোয়ালিটির জিনিস দিবেন না খারাপ কোয়ালিটির জিনিস দিবেন নির্ভর করছে আপনার উপরে। কিন্তু আমাদের এই যে শরীর, এর মূল্যটা কত? এর মূল্য কত? হ্যাঁ, এখন আমরা বলি না যে আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। অনেক জনের হয়তো প্রশ্ন, আমার পকেটে টাকা নেই, আমার কাছে সম্পত্তি নেই, আমার কাছে ব্যাংক ব্যালেন্স নেই গো। তো হিন্দিতে একটা কথা আছে, মোকো কাহা ঢুঁড়ে বন্দে मैं तो तेरे पास हूं। मोको कहां ढूंढे बंदे मैं तो तेरे पास हूं। তার মানে ভগবান আল্লাহ ঈশ্বর বলছে আমাকে তুমি খুঁজছো কোথায়, আমি তো তোমার ভিতরেই আছি। এই যে জিনিসটা, এর মূল্যই আমরা জানি না। আর আমরা কি করি, সব সময় ভাবি যে 5 টাকা 10 টাকা 1000 2000 10,000 যদি রোজগার হয় ভালো, 20,000 50,000 1 লাখ রোজগার হয় ভালো। বাট কোটি টাকার সম্পত্তিটাকে আমরা মেনটেন করি না ঠিক মতো। যদি আপনাদের ফিলিংস জাগে যে আদবে কোটি টাকা, তাহলে কিছুই নয় গো। কেউ যদি আপনাকে বলে যে 5 লাখ টাকা দিব, দুটো চোখ দিয়ে দাও, কে দিবেন? কতজন রেডি? কেউ যদি বলে 10 লাখ দেওয়া হবে, দুটোই কিডনি দিয়ে দিন, রেডি কেউ? তাহলে আপনি তো নিজেই কোটি টাকার সম্পত্তি নিয়ে বসে আছেন। আপনি টেনশন, আমার কাছে পয়সা নেই, আমার কাছে এটা নেই, আমার কাছে সেটা নেই। হচ্ছে না এরকম? এখন একবার কি হয়েছে, একটা ট্রেনে, মানে কলকাতা থেকে বম্বে একটা ট্রেনে 2 জন প্যাসেঞ্জার যাচ্ছে। তো একজন প্যাসেঞ্জার, সে হচ্ছে ডায়মন্ড মার্চেন্ট, মানে হীরার ব্যাপারী, আর ঠিক তার পাশে একজন চোর। দুজনে আমনে সামনে বসে আছে। এবার যে ডায়মন্ড ব্যাপারী, সে বুঝে গেছে যে আমার সামনের লোকটা কিছু না কিছু ঘাপলা করবে। তার ভঙ্গি, তার চাল চলন, তার চোখের অ্যাটিটিউড দেখে এই তো ব্যাপারী, যে একটু বয়স্ক, প্রায় 65-70, বুঝে গেছে যে কিছু না কিছু ঘাপলা করবে। এবার যে চোর, সে টার্গেট নিয়েছে যে এ তো যে হীরাটা আছে, সেই হীরা ব্যাগে রেখেছে, তো আজ রাতে ব্যাগ থেকে হীরাটিকে গায়েব করে, এটাই টার্গেট নিয়ে নিয়েছে। তো যে চোর, সে কি করেছে, একদম বিকেল বেলা ঘুমিয়ে পড়েছে। কেন? রাত জাগতে হবে না। তো বিকেল 4টের সময় ঘুমিয়ে পড়েছে, আর রাত 12টার সময় উঠেছে।
আর এইদিকে মারওয়াড়ি ভাই সে এখন প্ল্যানিং করছে যে তাহলে আমি এটাকে বাঁচাবো কি করে, কারণ এ তো টার্গেট নিয়ে নিয়েছে। এ কি করেছে, যখন ঘুমিয়েছে চোরটা, এ চুপটি করে নিজের ব্যাগ থেকে বার করে ওর পকেটে রেখে দিয়েছে। কার পকেটে? চোরের পকেটে। এবার তো চোর রাত্রেবেলা উঠেছে, আর তখন তো মারওয়াড়ি বিন্দাস ঘুমিয়ে আছে। এ এখন চারদিকে ব্যাগ ট্যাগ হাঁটিয়ে এইদিক সেদিক, মারওয়াড়ির পকেট, হেনা তেনা, ছাতি ফাতি সব খুঁজে এক একটা। ভোর 5টা অবধি প্রচুর মশাক্কত করেছে, কোথাও আর পায়নি। দিয়ে তো হেরে টেরে 5টার সময় ঘুমিয়ে পড়েছে। 5টা 6টার সময় এবার মারওয়াড়ি উঠে ওর পকেট থেকে চুপটি করে বার করে নিজের কাছে রেখে নিয়েছে। এবার দ্বিতীয় দিনও সফর, মানে 2টো রাত ট্রেনে যেতে হবে। এবার চোর বলছে দ্বিতীয় দিন, বাট আজকে না দেখে নিব এই কোথায় লুকিয়ে রাখে, একটু যদি কোথাও বাকি রেখেছি আজ রাতটা একদম তহস মহস করে দিব, তাতে যা হবে হবে, কিন্তু হীরা তো আমি নিয়েই ছাড়ব। আবার ঠিক বিকেল বেলা 5টার সময় চোর ঘুমিয়ে পড়েছে। মারওয়াড়ি এবার কি ভাবছে, তাহলে আজকেও তো রাত কাটাতে হবে না, আবার নিজের পকেট থেকে বার করিয়ে তার পকেটে, সে তো ঘুমিয়ে আছে, তার পকেটে কি করেছে, চুপটি করে রেখে দিয়েছে। এবার যখন চোর রাত 2টোর সময় উঠেছে, ওর তো মানে টেনশন না, আজকে তো নিতেই হবে, আজকের রাত লাস্ট রাত। এবার সেই রাত্রে উঠে চারদিকে হাঁটানো টাটানো, এই দিক সেই দিক, এমনি করতে করতে মারওয়াড়ির ঘুম ভেঙে গেছে। এবার যখন মারওয়াড়ির ঘুম ভেঙেছে, বলছে তুমি কি করছো? বলছে না 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 কিছু করিনি। বলছে ঘুমাও না চুপচাপ। এবার ও কি করেছে, ঘুমাবার ভান করছে, কে? চোর। আর যে ঘুমাবার ভান করেছে, মারওয়াড়ি আস্তে করে পকেট থেকে বার করে নিজের পকেটে রেখেছে। এবার যখন ভোর হয়, চোর বলে ভাই তোকে আমি গুরু মানছি, আজকে তো তোমাকে বলতে হবে যে তুমি হীরাটাকে লুকিয়ে রেখেছিলে কোথায়। আমি তো তোমার সব কিছু খুঁজে নিয়েছি, তোমার ইভেন্ট কি মানে জানিয়া অবধি আমি শুনেছি, কোথাও পাইনি, তুমি এইটাকে রেখেছো কোথায়, এটা আমাকে রাজটা বলতে হবে। আর যদি তুমি বলে দাও আমি দিব্যি খাচ্ছি, আমি চুরি ছেড়ে দেব। বলছে ভাই তুমি এত কিছু দেখলে, আমার ব্যাগ, আমার এইখান সেইখান, তুমি যদি নিজের পকেটটা দেখে রাখতে না, তো হয়তো হীরাটা তুমি পেয়ে যেতে। তুমি যদি নিজের পকেটটা দেখে নিতে, তাহলে কি হতো, হীরাটা তুমি পেয়ে যেতে। মানে আমরা তো দুনিয়া ঘুরি খুঁজবার জন্য, হাই পয়সা, নিজের ভিতরে কোনোদিনও ঝাঁকি না যে আমার ভিতরে কত কিছু আছে। তো এই যে সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি, মানে আমরা আজকে দেখুন আপনাদের ভিতরে কতজন বাইক ব্যবহার করেন বলুন তো, বাইক, মোটর সাইকেল। আচ্ছা, মোটর সাইকেলের পেট্রোলের দাম কিন্তু প্রায় 107-8, একবার 15 পৌঁছে গেছে। তো তখন আপনারা কেরোসিন দিয়ে কতজন বাইক চালিয়েছেন একটু বলুন, কেন চালাননি? পেট্রোলের দাম তো 115 হয়ে গেছিল, কেরোসিন তো 80-85 লিটার। কেন চালাননি জানেন? কারণ আপনারা নিজের মোটর সাইকেল, যার মূল্য মাত্র হয়তো 1 লাখ, তার সাথে আপনারা কম্প্রোমাইজ করেননি, কিন্তু এই শরীরটার সাথে আপনারা কম্প্রোমাইজ করতে চাইছেন। যার মূল্য মাত্র 1 লাখ, তার সাথে কোনো কম্প্রোমাইজ নয়। আর
এই কোটি কোটি টাকার সম্পত্তি তার সাথেই কম্প্রোমাইজ। নিঃসন্দেহে বলবো এখানে যতজন বসে আছেন, আজকে আমি আপনাকে কিছু দিতে পারি বা না পারি, এটুকু গ্যারেন্টি আপনাদেরকে দিচ্ছি, যদি আপনাদের মগজে মাথাতে এই ভুল ধারণা হয়ে আছে যে আরসিএম এর প্রোডাক্টের দাম বেশি, আমি গ্যারেন্টি আর চ্যালেঞ্জ করে বলবো আরসিএম এর প্রোডাক্টের দাম পুরো ভারতের মার্কেটে এর কোয়ালিটি হিসেবে সস্তা আপনি কোথাও পাবেন না, এটুকু চ্যালেঞ্জ করলাম আমি। হয়তো আপনার কাছে ইনফরমেশন নেই, হয়তো আপনি কোয়ালিটির বিষয়ে জানেননি, হয়তো আপনি যেই জিনিসটার বিষয়ে ভাবছেন সেইটাকে সরকারি রূপে কিভাবে কোয়ালিটি যাচাই করা হয় সেটা আপনি জানেননি। আপনি শুধু বুঝছেন যে এর দাম 100 আর এর দাম 70, তার মানে বাজারে 70-এর জিনিসটাই নেওয়া উচিত। কিন্তু খেয়াল রাখবেন, আপনার প্রোডাক্ট পকেটে কত টাকা আছে সেটা আপনার বিষয়, আপনি কি প্রোডাক্ট ব্যবহার করবেন সেটা আপনার বিষয়। কিন্তু আমি রিকোয়েস্ট করব এই সম্পত্তির উপরে কোনোদিনও কম্প্রোমাইজ করবেন না। যদি আপনাদের ভিতরে কেউ এরকম থাকেন যে আমি ব্যাংক ব্যালেন্স করব, হয়তো আমার রোজগার 20,000 টাকা, 1,000 টাকা প্রত্যেক মাসে ব্যাংক ব্যালেন্স করব, আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যেই 1,000 টাকা ব্যাংক ব্যালেন্স করবেন সেই 1,000 টাকা এই শরীরের উপরে ইনভেস্টমেন্ট করুন। যদি এই শরীরের উপরে আপনারা 1,000 ইনভেস্টমেন্ট করেন, কি করে? ওই যে মনে হচ্ছে যে দাম বেশি, কোনো অসুবিধা নয়, সেই দাম বেশি প্রোডাক্ট ব্যবহার করুন। যদি করেন আপনারা, তাহলে আপনাকে ভবিষ্যতে ডাক্তারের ঘর কটক, ভুবনেশ্বর, ভেলোর, এইমস যেতে হবে না। আর আজকে আপনার যদি ফিলিংস হয় যে যতগুলো প্রোডাক্ট আমি আরসিএম থেকে কিনছি এর দাম 5,000 টাকা, এতগুলো প্রোডাক্ট আমি যদি বাজার থেকে কিনি তো 4,000-এ পেয়ে যাব, 1,000 টাকা বাঁচবে, অবশ্যই আপনি করতে পারেন। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, আসছে 10, 15, 20 বছরের পরে আপনাকেই দৌড়াতে হবে সেই ভেলোর আর এইমস। আর এই 10 বছরে মাসে 1,000 টাকা যদি আপনি সেভিংস করেন তো বছরে 12,000 টাকা, 15 বছরে 12,000, 15 বছরে 2 লাখ টাকা। তো 15 বছর সেভিংস করবার পরে দিয়ে আসবেন 3 লাখ টাকা। টাকা তো যাবে আলাদা কথা, একটা যদি এই শরীরের উপরে একটা যদি কাঁটা ফুটে না, কত আঘাত লাগে, লাগে না লাগেনি? কিন্তু ভেবে দেখুন, যখন শুইয়ে দেয় না তখন অ্যানাস্থেসিস দিয়ে দেয় বলে বুঝতে পারেন না। এই শরীরের উপরে যখন কাটাকুটি হয় কত অত্যাচার হয় এই শরীরের উপরে। যদি আপনার ফিলিংস হয় যে এই শরীর যাকে আমি এত ভালোবাসি এর উপরে অত্যাচার হোক, কোনো অসুবিধা নেই, তাহলে আপনি বাজারের প্রোডাক্ট কিনবেন আর খাবেন। আর যদি মনে হয় যে না, নিজের পয়সা আমি কোনো ডাক্তারকে দেব না, কোনোদিনও আমার পরিবারের লোক যেমন ভেলোর আর এইমস আর ভুবনেশ্বর যাবার যেমন কোন রকম সিচুয়েশন তৈরি না হয়, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেককে যে আরসিএম এর প্রোডাক্ট ব্যবহার করুন। যদি ফিলিংস জাগে যে এই প্রোডাক্টটার দাম বেশি, তাহলে আপলাইনের সাথে বসে ওই প্রোডাক্টের বিষয়ে জানুন যে এই প্রোডাক্টের কোয়ালিটিটা কি আর বাজারের প্রোডাক্টের কোয়ালিটিটা কি। তখন আপনি বুঝতে পারবেন আরসিএম যেই কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেয়, বাজারের সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনি যদি নিতে যান তো অনেক টাকা দাম বেশি পড়বে বাজারে আপনার। উদাহরণস্বরূপ, যদি আপনি সেম কোয়ালিটির তেল বাজারে কিনতে যান, যার অরিজিনাল হয়তো 14,000 mg থাকবে, যাতে সরকারি A+ সাইন থাকবে, যাতে ভিটামিন ই থাকবে, যে আপনার কোলেস্টেরল লেভেলকে কম করবে,
এই কোয়ালিটির তেল যদি আপনি বাজার থেকে কিনতে যান, আমি গ্যারেন্টি দিব আপনাকে মিনিমাম 300 টাকা লিটার আপনি বাজারে পাবেন সেম কোয়ালিটির তেল। সো ফ্রেন্ডস, আপনাদেরকে যে জয়েন করিয়েছে, যদি আপনাদের মনে ফিলিংস জাগে যে এর কোয়ালিটি বা এর প্রাইস বেশি, আপনি আপনার কাছের লোকের সাথে বসে এই প্রবলেমগুলো ক্লিয়ার করুন। বাট আমি গ্যারেন্টি দিব আরসিএম এর কোয়ালিটি হিসেবে দাম বেশি নয়। এটা ধারণা ভুল যে দুটো জামাই তো একই, একটা জামার দাম 200 টাকা, একটা জামার দাম 400 টাকা, তো জামা তো জামাই হয়, দুটোই তো শরীরকে ঢাকে। একটা শাড়ি 1000 টাকা দাম, একটা শাড়ি 2000 টাকা দাম, দুটোই তো শরীরকে ঢাকে। তাহলে তফাৎটা কি? আছে তফাৎ, কোয়ালিটির উপরে নির্ভর করে। ক্লিয়ার? সো স্যারকে আমি রিকোয়েস্ট করব, স্যার আপনি কাছের লোকের সাথে বসে এই জিনিসগুলোকে, ওকে স্যার? ওকে। তো চলুন, আপনারা সবাই জয়েন তো করে গেছেন, তো জয়েন করবার জন্য আমি আপনাদের জোরদার হাততালি চেয়ে নেব। কেন চেয়ে নিচ্ছি? কারণ জীবনে আপনারা একটা জিনিস করেছেন, জীবনে আপনারা একটা জিনিস করেছেন, যেই জিনিসটা হচ্ছে ডিসিশন। ডিসিশন মানে কি? সিদ্ধান্ত, নির্ণয়, না? মানে আপনারা সবাই ডিসিশন নিয়েছেন যে কি না, আমরা একটা আরসিএম পদ্ধতি আছে, একটা বাজারের পদ্ধতি আছে, সেই বাজারের পদ্ধতিকে ছেড়ে আমরা আরসিএম এর পদ্ধতিতে কেনাকাটা করব। এটা আপনারা প্রত্যেকজন ডিসিশন নিয়েছেন। নিয়েছেন তো? প্রত্যেকে নিয়েছেন। এই ডিসিশনের পাওয়ারটা কি জানেন? এই ডিসিশনের পাওয়ার হচ্ছে, এই ডিসিশনই আমাদেরকে সফলতার দিকে নিয়ে যায়। কিসের দিকে? ডিসিশন আমাদেরকে কি দিকে নিয়ে যায়? এবং পৃথিবীতে যত সফলতা আছে সবার পিছনে কিন্তু একটা ডিসিশন আছে। রাইট অর রং? কেউ উদাহরণ বলতে পারবেন কোন সফলতার পিছনে ডিসিশন? আপনারা একজন মাঝি বলে লোক আছেন, এনার নাম শুনেছেন? দশরথ মাঝি। ইনি কিন্তু জীবনে একটা ডিসিশন নিয়েছিলেন। একটা ডিসিশন নিয়েছিলেন বলে দশরথ মাঝি ইতিহাস তৈরি করেছে। এই মাঝির বিষয়ে যদি আপনারা না জানেন, একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। নাম শুনেছেন? কতজন শুনেছেন মহাত্মা গান্ধী? সবার পকেটে। এনার আজকে আমরা পকেটে এনাকে নিয়ে ঘুরছি, কেন জানেন? জীবনে কি নিয়েছিল? কি নিয়েছিল? কি নিয়েছিল? ডিসিশন। আজকের দিনে আপনারা সচিন তেন্ডুলকরের নাম শুনেছেন, হয়তো শুনেছেন। ইনিও কি নিয়েছিলেন জানেন? ডিসিশন। যখন প্রথমবার পাকিস্তানে খেলতে গেছিলেন, বয়স ছিল মাত্র 18 এবং সামনে ছিল পৃথিবীর ফাস্ট বোলার ওয়াসিম আকরাম, এবং যখন বল করেন সোজা এসে লাগে মুখে, লাগবার পরে তিল মিলিয়ে যায়। কি হলো বিষয়টা? আবার নিজেকে সামলে ক্রিজে দাঁড়ায়, দ্বিতীয় দিকে ওয়াসিম আকরাম, মানে তখন উনি ভাবছেন যে আমার সামনে বোধহয় কোনো একটা রাক্ষস এসছে, এবং দ্বিতীয় বল যখন করে সেম এসে হেলমেটে, আর দ্বিতীয় বল হেলমেটে লাগবার পরে পড়ে যায়।
যখন পড়ে যায় তখন ওই দিক থেকে সব তুলতে আসে যে এ আর হয়তো খেলতে পারবে না। তখন সচিন তেন্ডুলকর বলেছে যে नहीं मैं खेलेगा। কি বলেছিল? मैं खेलेगा। কি বলেছিল? मैं खेलेगा। কি বলেছিল? मैं खेलेगा। মানে আমি খেলবো। তার মানে দেখুন ওই দুটো বল খাবার পরেও উনি কি নিয়েছেন জীবনে? ডিসিশন নিয়েছিলেন যে আমি খেলবো। যদি এতগুলো উদাহরণ থেকে আপনারা না বুঝতে পারেন, তো আপনারা যত সফল ব্যক্তি আছে পৃথিবীতে তাদের ইতিহাস যদি আপনারা খুঁজে নেন, তাদের ইতিহাসে একটা পয়েন্টই পাবেন, তারা জীবনে একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশনই তাদেরকে সফলতার দিকে নিয়ে গেছে। তাতে আপনি বিরাট কোহলি বলুন, মাদার টেরেসা বলুন, যতজন আপনি সফল ব্যক্তির নাম দেখবেন, প্রত্যেকজন নিজের জীবনে ডিসিশন নিয়েছে বলে সফলতার দিকে গেছে। এবং আপনাদেরকে আমি প্রণাম জানাবো, ধন্যবাদ জানাবো, কারণ আপনারাও সফলতার জন্য জীবনের ডিসিশন নিয়ে নিয়েছেন। এই ডিসিশন আপনাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। কারণ হয়তো আজকে এখানে অনেক জনকে ডাকা হয়েছিল, হয়তো উপরওয়ালা সবাইকে এখানে আসতে দেয়নি, কিন্তু আপনাদের ডিসিশন আপনারা জানতে পারছেন না যে প্ল্যাটফর্মে আপনারা চলে এসেছেন, এই প্ল্যাটফর্ম আপনার নয়, আপনার 7 পুরুষের ইতিহাসকে বদলে দিবে, আপনার 7 পুরুষের অর্থনীতির ঢাঁচাকে বদলে দিবে, আপনাদের 7 পুরুষের অর্থের প্রবলেমকে দূর করে দিবে। আপনাদের শুধু একটা ডিসিশন। আপনারা জানেন না যে এই যে আপনাদের ডিসিশন, এই ডিসিশনের পাওয়ার কি আছে? এই ডিসিশনের পাওয়ার আছে যে আপনারা জীবনে সুস্থ থাকবেন, আপনাদেরকে ডাক্তারখানা যেতে হবে না, আপনাদের পরিবারকে ডাক্তারের ঘর যেতে হবে না, আপনাদের পরিবারকে কাউকে ডাক্তারের ফিস দিতে হবে না। আপনাদের ডিসিশনের এত পাওয়ার আছে। সো ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনাদের এই ডিসিশন আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, কিন্তু এই ডিসিশনের পরে একটা দ্বিতীয় আসছে পয়েন্ট। সেই পয়েন্ট আমাদেরকে দেখতে হবে, সফলতা আমরা পাবো কি করে। দেখতে চান? দেখতে চান? এই ডিসিশনের পরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আজকে আমরা ডিসিশন নিয়ে নিচ্ছি যে আমরা আরসিএম ডিস্ট্রিবিউটর হব, আমরা আরসিএম বিজনেসটা করব, আমরা আরসিএম বিজনেসে সফল হব, এটা আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। রাইট অর রং? এরপরে দ্বিতীয় হচ্ছে, কোন জিনিসের ডিসিশন নিলে শুধু হবে না, তার উপরে আমাদেরকে নলেজ অ্যাচিভ করতে হবে, মানে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জন আমাদেরকে কি করে? সফলতার দিকে নিয়ে যায়। মানছেন? সবাই মানছেন? সবাই মানছেন? এখন একজন ডক্টর, তার কার খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? কার। তো সে এখন একটা মেকানিককে বাগাতে দিয়েছে। কাকে দিয়েছে? মেকানিককে বাগাতে দিয়েছে। আর মেকানিক সেই কারটাকে বাগিয়ে দিয়েছে। বাগাবার পরে এবার ডাক্তার যে নিজের কারকে নিচ্ছে, নিয়ে পেমেন্টটা দিচ্ছে। পেমেন্টটা দিবার পরে সেই মেকানিক বলছে, স্যার আমার একটা প্রশ্ন আছে, আমার একটা কি আছে? প্রশ্ন আছে। প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন করো? বলছে স্যার এই ইঞ্জিন তো আমিও খুলে বাগাই, আর আপনিও শরীরের ইঞ্জিন খুলে বাগান, বাট আপনার রেট অনেক বেশি,
আর আমার রেট অনেক কম, কারণটা আপনাকে জানিয়ে যেতে হবে। প্রশ্নটা কি? প্রশ্ন কি? স্যার, আমি তো কারের ইঞ্জিনটা ঠিক করেছি, বাগিয়েছি। তো এই কারের ইঞ্জিনটা বাগিয়েছি আমি, আপনিও শরীরের ইঞ্জিন বাগান। শরীরের ইঞ্জিন ঠিক করে কিনা ডাক্তাররা? তো স্যার, আপনাকে আমাকে জবাব দিতে হবে যে আমার রেটটা কম আর আপনার রেটটা বেশি কেন? তখন ডাক্তার বাবু বলছেন, বিষয়টা তো একদম ঠিক, ঠিক না ভুল? প্রশ্নটা তো একদম বাজিব। একটু ভেবে চিন্তা করে ডাক্তার বলছে যে দেখো, তোমার আর আমার ভিতরে একটাই তফাৎ। আমি ইঞ্জিনকে তখন ঠিক করি